নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, পরিণতি। আসুন গল্পটি শোনা যাক। রীতা নেই। রীতার তো থাকার কথাই নয়। রীতা ছিল কবে? সেই কোন ছোটবেলায় রীতা থাকতো। তারপর থেকেই তো রীতা নিখোঁজ। তারপর যখন ফিরল তখন তো বাড়ির লোকই তাকে তাড়িয়ে দিল, বলা যায় খেদিয়ে দিল। এতটুকু মায়া মমতা দেখালো না কেউ। মানুষ যে এত নিষ্ঠুর হয়, না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমরা থাকি শিলিগুড়িতে। রীতা আমার পাশের বাড়ির মেয়ে ছিল বলা চলে। রীতার মা আমার সমবয়সী। রীতার বাবা ডাক্তার ছিলেন। কয়েক বছর হলেও উনি দেহ রেখেছেন। ভালোই পসার ছিল। রীতারা 4 ভাই বোন, মানে রীতার 3 দাদা। রীতা আর আমার মেয়ে একসাথে স্কুলে যেত। ক্লাস 7-8 থেকেই রীতা পাকতে শুরু করে। রীতা সুন্দরী ছিল, ওর মায়ের মতো। আমার মেয়ে আর রীতা ছোটবেলায় খুব বন্ধু ছিল। একসাথে স্কুল যাওয়া আসা করতো। যখন ক্লাস 7-এ পড়তো, আমার মেয়ে আর রীতার সঙ্গে স্কুল যেতে চাইতো না। বলতো রীতা খুব ছেলেদের সঙ্গে গল্প করে, ওদের গায়ে ঢলে ঢলে পড়ে, ওর নাকি খুব খারাপ লাগে। মাঝে মাঝে কি সব কাগজ বদলা বদলি করে। আমার ভালো লাগে না, আমি আর ওর সাথে যাব না। আমার মেয়ে রীতার সাথে স্কুল যাওয়া আসা ছেড়ে দিল। ও একলাই যাতায়াত করত। আসলে ও খুব পড়তে ভালোবাসতো। ওর দুনিয়াটা ছিল লেখাপড়া নিয়ে। স্কুল পাশ করে কলকাতায় যাবে, বড় কলেজে পড়বে, আরও বড় হবে, ও এইসব ভাবনার মধ্যে থাকতো। ওরা যখন 7-8-এ পড়ে তখন 2001-2 হবে। তখন তো আর মোবাইলের যুগ ছিল না, ফোনও খুব কম ছিল। তাই ওদের বাইরের জগৎ বিশেষ কিছু ছিল না। স্কুল, লাইব্রেরি, বন্ধু বান্ধব এইসব। কিন্তু রীতা যে কি করে বিগড়ে গেল সেটা খুব ভালো করে বোঝা গেল না। আসলে ওর মা নিজেই একটু ঢিলে ঢালা প্রকৃতির। বাবা নিজের হাসপাতাল, চেম্বার নিয়ে ব্যস্ত থাকতেন। দাদারা নিজেদের মতো পড়াশোনা করত। দাদারা ওর থেকে বেশ বড় ছিল। তারা তখন সবাই কলেজ, ইউনিভার্সিটিতে চলে গেছে। কেউ হস্টেলে থাকে, কেউ বা বাড়িতে। রীতা সবচেয়ে ছোট বলে বাবা মায়ের খুব আদুরে। শাসন করেন না একদম। মেয়ে নিজের মতো বেড়ে উঠছে। সে যে ধীরে ধীরে মক্ষীরানী হয়ে উঠছে তা ওর মা বাবা বিশ্বাসই করতো না। দাদারাও গা ছাড়া, নিজেদের নিয়ে ব্যস্ত। তাদের তখন নিজেদের ক্যারিয়ার গড়ার সময়। রীতা কোনো রকমে টায়ে টুয়ে পাশ করে ক্লাস প্রমোশন পেত। এই করতে করতে ক্লাস 10-এ উঠল। স্কুল যায়, টিউশন যায়, সবই করে, কিন্তু শুধু পড়াশোনাটাই করে না। খালি ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে। মা দেখেও দেখে না। মা কি অবুঝ না বোকা ঠিক বুঝতে পারতাম না। আমরা প্রতিবেশীরা রীতার ব্যাপারে বলা বলি করতাম, কিন্তু সামনাসামনি তো আর ওর মাকে কিছু বলা যায় না। ধীরে ধীরে আমার মেয়ে ও রীতা ক্লাস 10-এ উঠল। রীতার ছেলে বন্ধুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কোনো বাছাবাছি নেই,
কিছু গুন্ডা মাস্তানকেও দেখা যায় ওর সঙ্গে গল্প করছে। বাপ মা কি অন্ধ কে জানে, কারণ ছোট শহরে সবাই তো বলা বলি করে। নাকি ওর বাবা মা ধৃতরাষ্ট্র গান্ধারী। ক্লাস 10-এর পরীক্ষাও এসে গেল। রিতা পরীক্ষাও দিল। রেজাল্ট বেরোতে দেখা গেল রিতা 10-এ পাশ করে গেছে। রিতাকে কিন্তু ফেল করতে দেখা যায়নি। ও পাশ করার মতো নম্বর তুলে ফেলত, বুদ্ধি তো ছিল। এবার পালা 11-এর। রিতা 11-এ ভর্তি হলো, কিন্তু রিতা ক্লাস করতো না। ও একটা স্মাগলার বলা যায় এরকম একটা ছেলের সাথে মেশা শুরু করেছিল। শিলিগুড়ি অঞ্চলে স্মাগলড গুডসের কারবারের খুব বাড়বাড়ন্ত। রিতা খুব সুন্দরী ছিল, তাই ওকে নিয়ে টানাটানির অভাব ছিল না। একদিন রিতা স্কুল গেল, কিন্তু আর ফিরল না। খোঁজ খোঁজ খোঁজ, থানা পুলিশ সব হলো। দুদিন পর জানা গেল ও সুদীপ মানে স্মাগলার ছেলেটির সঙ্গে পালিয়ে গেছে। কোনো মন্দিরে গিয়ে নাকি বিয়ে করেছে। কয়েকদিন পর ওরা শিলিগুড়ি ফিরে আসলো, কিন্তু রিতা আর নিজের বাড়িতে ফিরল না। ওরা বেশ খানিকটা দূরে অন্য পাড়ায় নিজেদের মতো করে সংসার পাতল। সুদীপের তো স্মাগলিংয়ের ব্যবসা, কাজে টাকা পয়সার অভাব নেই। ওরা বেশ সুখে শান্তিতেই ঘর করতে লাগলো। 4-5 বছর কেটে গেল। রিতা একটি সন্তানের মা হয়েছে, একটি ছেলে হয়েছে। রিতা বাপের বাড়িতে আসে না, কারণ মা বাবা ওকে গ্রহণ করবে না। তবুও সব খবর কানে আসে। ভালোই ছিল রিতা, কিন্তু সুদীপের কাজটা তো সাধারণ নয়। ওদের ব্যবসায় মারপিট, পুলিশের ধরপাকড় লেগেই থাকে। সেই রকম একবার নেপাল বর্ডার থেকে মাল আনতে গিয়ে রাস্তায় দুদলের মারামারিতে সুদীপ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমরাও সব খবর পেলাম। রিতার বাড়ির লোক অদ্ভুত, তারা যেন রিতার কেউ না। এই দুঃসময়েও তারা মেয়ের পাশে গেল না, এখনও মান অভিমান করে বসে আছে। এই বিপদের দিনেও রিতা নিজে থেকে আসেনি, সে নিজেই সব কিছু করেছে। বছর 2-এর একটা ছেলে আর 20-21 বছরের মা কি করে থাকবে, বাড়ির লোক বুঝলই না। বছরখানেক রিতা কষ্ট করে কাটালো। তারপর হয়তো আর না পেরে ছেলের হাত ধরে বাপের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। কি অকল্পনীয় ব্যাপার! রিতা যখন এসে বাপের বাড়িতে ঢুকতে গেল, সর্বপ্রথম বাধা দিল রিতার মা, যার উচিত ছিল এই দুঃসময়ে মেয়েকে জড়িয়ে ধরে আগলে রাখা। নিশ্চয়ই মেয়েটা চালাতে পারছে না, তাই এসেছে। আর ওর বাপের বাড়ির অবস্থা তো ভালো। রিতার বাবা দাদা সবাই বেরিয়ে আসলো। তখন 2 বৌদিও এসে গেছে। কেউ ঢুকতে দেবে না, যেন এই বাড়িতে ওর কোনো অধিকার নেই। দাদারা নয় সম্পত্তির ভাগ দেবে না বলে বোনকে ঢুকতে দেবে না, কিন্তু মা, এ কেমন মা? রিতা কোনো জোর করল না। সে বুঝে গেল তার ঠাঁই নেই, এটা তার বাড়ি নয়। সে একটাও কথা না বলে ছেলে নিয়ে আবার পথে এসে দাঁড়ালো। যেখানে তাদের সংসার ছিল সেখানে ফিরে গেল, কিন্তু তার কাছে তো কোনো টাকা পয়সা নেই। খাবে কি? ছেলেকে কি খাওয়াবে? ছেলের পড়াশোনার কি হবে? তার তো রূপ ছাড়া আর কোনো যোগ্যতাই নেই। সে কি করে কোনো কাজ পাবে? আকাশ পাতাল ভাবতে ভাবতে রিতার দিন কাটতে লাগলো। বেশি দিন ভাবতে হলো না। রিতা তো বিয়ের আগে মক্ষীরানী ছিলই। অনেকেই তার চারপাশে ঘুরঘুর করত, তারাই রিতাকে বাঁচার রাস্তা দেখালো। রিতা আগে
ছেলেদের সঙ্গে হাসি ঠাট্টায় মক্ষীরানী হয়েছিল। এবার নিজের বাঁচা আর ছেলেকে মানুষ করার তাগিদে একেবারেই খারাপ মেয়ে মানুষ হয়ে গেল। তার হাতে তো রূপ ছাড়া আর কোনো অস্ত্র নেই। প্রথম দিকে রীতার ছেলে ছোট ছিল বলেই একটু সামলে সামলে চলতো, কারণ ছেলেকে রাখতে হতো। ছেলে যখন একটু বড় হয়ে গেল, রীতা তাকে দার্জিলিংয়ের একটা কনভেন্ট স্কুলে ভর্তি করে দিল। ছেলে হস্টেলে চলে গেল। রীতা ঝাড়া হাত পা। রীতার গাইডের অভাব ছিল না। এইসব অঞ্চলে প্রচুর ট্যুরিস্ট আসে, তারা নারী মাংস খোঁজে। রীতাও সন্ধানে থাকে। ভালো পার্টি পেলে, মানে দরদামে পোষালে, রীতা 3-4 দিনের জন্য তাদের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় চলে যায়। সব খবর কানে আসে। সেই পার্টিরা ফিরে গিয়ে তার নাম করে। আবার অন্য পার্টি আসে, রীতা তাদের সঙ্গেও যায়। বুঝতে পারি রীতার কোনো উপায় নেই। ছেলেকে মানুষ করাই তার একমাত্র লক্ষ্য। রীতা তাই সেই আদিম বৃত্তিকেই বেছে নিয়েছে। কোনো ছুটিতে রীতা ছেলেকে বাড়ি আসতে দেয় না। সে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রেখেছে, তাকে বাইরে ছুটিতে পাঠিয়ে দেয়। রীতার অনেক টাকা, সে একটি ছোট সুন্দর বাড়ি করেছে। রীতার ছেলে ধীরে ধীরে স্কুল শেষ করে কলেজে গেল। রীতারও বয়স বাড়ছে, সে কাজ কমিয়ে দিয়েছে। এত ধকল সে আর নিতে পারে না। ছেলে শান্তনু পড়াশোনা শেষ করে চাকরি পেল। রীতা এখন পুরোপুরি ঘরে থাকে। রীতার মা বাবাও গত হয়েছেন। দাদারাও কোনো খবর রাখে না। কেউ জিজ্ঞেস করলে বলে, খারাপ মেয়ের সঙ্গে আমরা সম্পর্ক রাখি না। কেন যে খারাপ হলো তার খোঁজ কেউ রাখে না। রীতার ছেলে এখন মাঝে মাঝে বাড়ি আসে, কিন্তু মায়ের সঙ্গে তার তেমন সম্পর্ক নেই। হবেই বা কী করে? সে তো ছোটোর থেকেই আলাদা থাকে। সে নিজের মতন থাকে। 2-3 দিন পর আবার চলে যায় নিজের কর্মস্থলে। এরপর ছেলে আসলে রীতা তাকে বলল, শান্তনু, এবার তুই একটা বিয়ে কর বাবা। আমার তো বয়স হয়ে যাচ্ছে, তোর বউ দেখতে ইচ্ছা করে। শান্তনু কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর কেটে কেটে বলল, বিশ্বাস ছেলেকে কে বিয়ে করবে? রীতা নির্বাক। তার মুখের ভাষা হারিয়ে গেছে। সে মাথা নিচু করে বসে থেকে উঠে গেল কিছুক্ষণ পর। সে ভেবেছিল ছেলেকে জানতে দেবে না বলে ছেলেকে বাইরে রেখে এত কষ্ট করে মানুষ করলো। তারপর রীতা কোথায় চলে গেল কেউ জানতে পারল না। 2 দিন পর তার দেহ পাওয়া গেল রাস্তায়। ট্রাকের নিচে চাপা পড়া একটা দলা পাকানো প্রাণহীন রক্তাক্ত দেহ।